আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যচর্চা। আমরা জানি 31শে মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, অর্থাৎ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই বিশ্ব তামাক মুক্ত দিবসে আমরা আজকে যে আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডক্টর দীপ্তজিৎ পাল মহাশয়। উনি একজন ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, এছাড়াও শিলচর ক্যান্সার সেন্টারের উনি ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আর সঙ্গে রয়েছেন শিলচর ক্যান্সার সেন্টারের আরও একজন কর্নেল কাম ডক্টর, ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ মহাশয়। উনি মূলত সুপারিনটেন্ডেন্টের কাজ সামলাচ্ছেন, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখছেন। তো আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের দূরদর্শন স্টুডিওতে। আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইব যে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি, যেটা এখন পর্যন্ত বিভিন্ন গবেষণা চলছে সেই রোগ নিরাময়ের ব্যাপারে। যদিও আমরা অনেক সাফল্য পেয়েছি, কিন্তু এখনও সেটা আমরা এই মারণব্যাধি হিসাবেই কিন্তু কনসিডার করছি। তাই আজকে ক্যান্সার যে হচ্ছে তামাক সেবনের ফলে, এবং তামাক সেবন থেকে কী কী ধরনের ক্যান্সার হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। প্রথমেই ডক্টর বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের কাছ থেকে। শুনুন, ক্যান্সার একটা ওয়ান অফ দ্য কজেস অফ টোবাকো সেবন করলে বা তামাকু সেবনের একটা অন্যতম কারণ ক্যান্সার হওয়ার। কিন্তু একটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ধূমপান বা ধূম্রপান তার থেকে খালি ক্যান্সার হয় তা নয়। আমরা ক্যান্সার ইনস্টিটিউট রিপ্রেজেন্ট করছি। আমি শিলচর ক্যান্সার সেন্টারের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ক্যান্সার নিয়ে নিশ্চয়ই বলা হবে। আমার সাথে রয়েছেন ডক্টর দীপচজিৎ, যিনি আমাদের সাথে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট হিসেবে রয়েছেন। তিনি আপনাদের সাবজেক্ট সম্বন্ধে বলবেন। আমি যেটা বলবো বা বলতে চাই, যেটা উনি প্রশ্ন করেছেন যে তামাকের থেকে ক্যান্সার তো হয়ই, ডিফারেন্ট নানা ধরনের ক্যান্সার হয়, বিস্তারিতভাবে উনি জানাবেন ডক্টর দীপচজিৎ। আমি একটা কথা বলতে চাই যে ক্যান্সার বলে নয়, তামাক সেবন এবং একটা জিনিস বুঝতে হবে, টোবাকো মানে খালি ধূম্রপান নয়, গুটকা, রজনীগন্ধা ইত্যাদি যা আছে সবই হচ্ছে তামাকে, বিটেল নাটস অলসো, ইভেন এটা সাইড বাই সাইড। তো যাই হোক, ব্যাপারটা আমরা সবসময় ফোকাস করি ক্যান্সারের দিকে, কারণ ক্যান্সারটাই যতগুলো রোগ তামাকের সেবনের ফলে হয় তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর, বা যার হয়তো সেরকম আনসার নেই। ক্যান্সার হ্যাজ গট নো আনসার বলে একটা কথা আছে। যদিও আমরা এখন এই মুহূর্তে অনেক ক্যান্সারের আনসার পেয়েছি, তবু অনেক বাকি রয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তামাকের ফলে আমাদের যত অর্গানস আছে বডিতে, যত সিস্টেমস আছে, রেসপিরেটরি সিস্টেম হোক, কার্ডিওভাস্কুলার সিস্টেম হোক, রিপ্রোডাক্টিভ অর্গান হোক, বোন হোক, হাড়, যত সিস্টেম আমাদের অর্গানস বডিতে রয়েছে সমস্ত কিছুই তামাকের ফলে অ্যানাটমিক্যাল যে ব্যাপার, যত অ্যানাটমিক্যাল অর্গানস আছে, যেমন কার্ডিয়াক, হার্ট, রেসপিরেটরি, লাংস, তারপরে বোনস, হাড়, রিপ্রোডাক্টিভ অর্গানস, যে সেগুলো সবই প্রায় অলমোস্ট প্রভাব এফেক্ট করে। ওরাল হেলথ, এসব সব কিছুই এফেক্ট করে। তো প্রশ্ন হচ্ছে যে তামাকের ফলপ্রসূত যে রোগগুলি, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্যে তামাক ছাড়াই একমাত্র উপায়। তাছাড়া তামাক সেবন না করাটাই ভালো। তামাক সেবন 100 বার, কারণ স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে তামাকের সাথে অ্যাসোসিয়েটেড জিনিসটা এই যে যতগুলো রোগ বললাম, তার মধ্যে ক্যান্সার অবশ্যই সব থেকে সাংঘাতিক। আর একটা কথা অনেকেই বলেন, আমি বলে নিচ্ছি, অনেকেই বলেন যে যারা তামাক সেবন করে না তাদেরও তো ক্যান্সার হয়। এটাও একটা ফ্যাক্ট যে হয়, সেটাও ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তামাক সেবনের, তার মানে এই নয় যে আমি তামাক সেবন করবো, যেহেতু তামাক সেবন থেকে হলেও হয় না। কথা হচ্ছে যে তামাক সেবনের ফলে নট অনলি ক্যান্সার তো দূরের কথা, ক্যান্সার তো হলো, কিন্তু আপনার ওভারঅল যে সিস্টেমগুলো সেগুলো যে এফেক্ট করে, আপনার লাইফস্টাইল যেটা, সেটাতে এফেক্ট করে বেসিক্যালি। আপনি যদি তামাক সেবন না করেন, তাহলে আপনার ফুসফুসের যে অবস্থা থাকবে, হার্টের যে অবস্থা থাকবে, আপনার যে ব্লাড প্যারামিটার্সগুলো থাকবে, সেগুলো সবই ভালো থাকবে। আপনি অনেক সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। আচ্ছা, আমরা এবারে দীপ্তজিতের কাছে চলে যাচ্ছি। দীপ্তজিৎ, আপনার মতে প্রথম তামাক সেবন করার কতদিন পর থেকে এই বিভিন্ন ধরনের সিমটম দেখা দিতে পারে ক্যান্সারের জন্য ইন পার্টিকুলার? নমস্কার, আমি ডক্টর দীপ্তজিৎ পাল, শিলচর মেডিকেল কলেজে অঙ্কোলজিস্ট হিসাবে আছি। তার সাথে শিলচর ক্যান্সার সেন্টারে ভিজিটিং কনসালটেন্টের কাজ করছি। ক্যান্সার নিয়ে বলতে গেলে ধূম্রপান ক্যান্সার হওয়ার একটা সবচেয়ে বড় কারণ, এবং ধূম্রপানের ফলে আমরা নর্মালি বলি যে ফুসফুস বা মুখের ক্যান্সার হয়, কিন্তু তা নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO হু যাকে আমরা বলি, WHO যেটা বলছে ধূম্রপানের ফলে 16খানা ক্যান্সার হতে পারে এবং এই 16 রকমের ক্যান্সার, এবং এই 16 রকমের ক্যান্সার পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। ওপর থেকে শুরু করলে মুখগহ্বরের ক্যান্সার, গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পেট পাকস্থলীর ক্যান্সার, কোলন বা আমাদের অন্ত্রের ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার, জরায়ু দ্বারের ক্যান্সার এবং ব্রেস্ট বা স্তনের ক্যান্সার সবই এর জন্য হতে পারে। এছাড়াও বাচ্চাদের যে লিউকেমিয়া বলি আমরা, তারও কারণ হিসাবে ধূম্রপানকে খুঁজে পাওয়া গেছে। বাচ্চারা তো ডাইরেক্ট ধূম্রপান করছে, এখানেই আমার কথা আছে যে আমরা নর্মালি সবসময় ধূম্রপান বা তামাক নিয়ে কথা বলছি, যে যারা ধূম্রপান করছে তাদের, বাট এখন আজকালকার দিনে যেটা সমস্ত বিশ্বে হচ্ছে, ধূম্রপান এই প্রচারের ফলে বা আমাদের এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পের ফলে হয়তো অনেক কমেছে, তারপরেও কিছু কিছু লোকের মধ্যে এখনও ধূম্রপানজনিত এফেক্ট দেখা যায়। তার কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। আপনার পাশের লোকটা যদি ধূম্রপান করে, তার যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া আপনি শ্বাসের মাধ্যমে আপনার ভেতরে যাচ্ছে এবং সেইখানে সেই অন্য লোকের যে ধূম্রপান কোনোদিন করেনি তার ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ছে। আচ্ছা, এবং গর্ভাবস্থায় যদি কোনো মহিলা ধূম্রপান করে তাহলে তার বাচ্চার মধ্যে ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাচ্ছে আগের থেকে। আচ্ছা, তো সাধারণত লক্ষণগুলো কী কী দেখা দেয়? প্রাথমিক যে লক্ষণগুলো, বিভিন্ন ধরনের ক্যান্সারের আলাদা আলাদা লক্ষণ আছে। আমরা যদি দুটো জিনিস নিয়ে কথা বলি, যে দুটো আমাদের সবচেয়ে বেশি আমাদের এই অঞ্চলে আসামে বা নর্থ ইস্টের দিকে দেখা যায়, সেটা হচ্ছে মুখগহ্বরের ক্যান্সার। মুখগহ্বরের ক্যান্সার বা মুখগহ্বর ধূম্রপান করলে মুখগহ্বরের যে যে চিহ্নগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সাদা প্যাচ, মুখগহ্বরের মধ্যে বিভিন্ন জায়গায় সাদা রঙের নিশানা পড়ে যায়, যেগুলো ব্রাশ দিয়ে বা হাত দিয়ে কোনোভাবে তুললেও যায় না, একদিন গেলেও পরের দিন ফিরে আসে। এটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি লিউকোপ্লেকিয়া, যেটা হচ্ছে ক্যান্সার হওয়ার আগের লক্ষণটা। এই অবস্থায় এই সময়তে কোনো ব্যথা হবে না, কিছু হবে না, এবং এই জন্য অধিকাংশ মানুষ যারা ধূম্রপান বা তামাক, চিবানো তামাক ব্যবহার করে তাদের এই জায়গাটাতে তারা অবজ্ঞা করে চলে যায়। কিন্তু এই সময়টা যদি তারা সঠিক ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে তাহলে ক্যান্সার হওয়ার আগেই সেটা ধরা পড়তে পারে এবং তাদের সেরে যাওয়ার চান্স অনেক বেশি হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কমনলি যারা সাদা বা খৈনি যারা সেবন করে থাকেন, খৈনিটা নিয়ে যে সময় ঠোঁটের মাঝখানে দেওয়া হয় সেখানে এটা গর্তের মতো হয়ে যায়, সেটাও কি একটা লক্ষণ? অবশ্যই। আমি তো একটা লক্ষণের কথা বললাম যেটা সবচেয়ে কমনলি দেখা যায়। ধূম্রপান বা তামাককে যদি আমরা তার ব্যবহারের দিক থেকে ভাগ করি তাহলে সেটা দুভাগে হতে পারে। একটা হচ্ছে যেটাকে আমরা ধূম্রপান বলছি, ধোঁয়া জাতীয় জিনিস। আরেকটা হচ্ছে ধোঁয়া ছাড়া যেভাবে তামাক ব্যবহার হয়, তার অনেক রকমের উপকার আছে। কেউ গুটখা হিসাবে নিচ্ছে, কেউ সাদা হিসাবে নিচ্ছে, কেউ প্যাচ হিসাবে নিচ্ছে, কিন্তু সবই হচ্ছে তামাক জাতীয় জিনিস। এই যেগুলোতে হচ্ছে যারা হচ্ছে মুখে চিবানো জাতীয় তামাক নিচ্ছে, সাদা বলুন আপনাদের সাদা বা গুটখা বা রজনীগন্ধা বা অনেক সময় বিভিন্ন ধরনের বাজারে চলছে, বিভিন্ন ধরনের পানের মধ্যে কোনো মশলা হিসাবে বিক্রি করে যেভাবে চলছে, সেইগুলো মুখে এক জায়গায় অনেকক্ষণ চিবালে সেখান থেকে যে গর্ত হয়ে যাচ্ছে এবং বা আমরা যাকে চিকিৎসা পরিভাষায় বলি আলসার, সেইটা যে হচ্ছে সেটাও ক্যান্সারের একটা অনেক বড় কারণ। আচ্ছা, তো আমরা আবার চলে যাচ্ছি ডক্টর বুশের কাছে। ধরুন বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা আমরা বুঝতে পারলাম যে এই কারণ হতে পারে, তো এছাড়া আর ধরুন পার্টিকুলারলি যেটা আপনি বললেন যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর বা মেয়েদের ধূম্রপান করলে যে ধরনের ক্ষতি দেখা দিতে পারে, তো সেই ক্ষেত্রে মানে কি ধরনের প্রিভেনশন নেওয়াটা উচিত বলে আপনি মনে করেন? একটা কথা, এই যে ক্যান্সার সম্বন্ধে যিনি বললেন, এই যে এতগুলো ক্যান্সার হয়, আমি আমার কথাটা বলি, শিলচর ক্যান্সার সেন্টারে আমার একটা টিম রয়েছে, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম টিম। সেই টিমটা আছে এই পেরিফেরি বারাক ভ্যালিতে, যে 3টে ডিস্ট্রিক্ট বা 4টে ডিস্ট্রিক্ট আছে, 3টে ডিস্ট্রিক্ট রয়েছে, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং এখন ডিমাহাসুটা। তো আমাদের 4টে জায়গায় সিওপি টিম রয়েছে। আচ্ছা, আর শিলচর ক্যান্সারে আমাদের হেডকোয়ার্টার এবং এখানে টিমটার প্রধান বসে আর কি। আচ্ছা, তো সেটা আমি মনিটর করি এবং ব্যাপারটা আমি এই জন্য বলছি, আপনি যে প্রশ্নটা করছেন যে কী ধরনের জানতে পারবেন উপসর্গ, শুনুন, সব ক্যান্সারের উপসর্গ তো আপনি মানে একই রকম থাকবে না, একই রকম থাকবে না। আমি আমাদের কথাটা বলি, যেটা প্রিভেলেন্ট, যেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা সেটা নিয়েই কাজ করব না। আজকে ধরুন একটা বাইলে বা লিভারে ক্যান্সার হচ্ছে, সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, বা কোনো উপসর্গ এমন কিছু পাওয়া যাবে না চট করে, যেটা থেকে আমরা গিয়ে পেরিফেরিতে গিয়ে কাজ করে সেটাকে ডিটেক্ট করে প্রিভেন্ট করতে পারি, বুঝলেন? এখন কথা হচ্ছে আমরা 3টের উপরে জোর দিই বেসিক্যালি এখানে। ওরাল ক্যান্সারে কেন দিই? কারণ ওরাল ক্যান্সারটা ভিজিবল, যেটা ডক্টর দীপজিৎ বললেন
যে লিকোপ্লাকিয়া হবে বা কোনো যেটা সাদা এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা প্রি ক্যান্সার স্টেজ। তো সেখানে আমার টিম গিয়ে ওদেরকে স্ক্রিনিং করছে। আমরা প্রায় বেশ কয়েক লক্ষ লোককে আমরা অলরেডি স্ক্রিনিং করে নিয়েছি। 2023 সাল থেকে চলছে এটা, এখন আরও জোর দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, আমরা হচ্ছে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের চেয়ারপারসন অর্গানাইজেশনটার, তার একটা স্পেশাল ড্রাইভ এখন নেওয়া হয়েছে ফিজিক্যাল স্ক্রিনিং। দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে স্ক্রিনিং। অ্যাওয়ারনেস মানে আমরা লোকের কাছে গিয়ে জানালাম যে আপনাদের এই এই জিনিসগুলো হলে আপনারা আমাদের কাছে আসুন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, ওদেরকে অবগত করানো। নেক্সট স্টেপটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল স্ক্রিনিং। অবগত করানোর পর আমরা লোক ডাকছি, ক্যাম্প করছি, ডিফারেন্ট ব্লকসে যাচ্ছি, প্রাইমারি লেভেলে যাচ্ছি, সেখানে গিয়ে অ্যাকচুয়ালি ফিজিক্যাল স্ক্রিনিংটা করা হয়। সেই টিমে আমাদের ডেন্টাল সার্জন রয়েছে, তিনি ওরালটা দেখেন। আমাদের সার্ভাইকাল ক্যান্সার, যেটা আপনি তিনটে জিনিস আমি বলছিলাম যেটা আমরা প্রিভেন্ট করতে পারি, যেটা আমরা করে থাকি প্রচারটা, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, ওরাল ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার, স্তন। এই তিনটের উপর আমরা জোর দিই। কেন শুনুন, কেন ওরালটা আপনি বুঝতে পারছেন লিকোপ্লাকিয়া ইত্যাদি দেখে। ব্রেস্ট ক্যান্সারে একটি মহিলা তার স্তনে হাত দিয়ে বুঝতে পারছে যে টিউমার আছে কিনা, তো সেটা ডিটেক্টেবল। সেক্ষেত্রে কি লিভারে দেখুন, আপনি হাত দিয়ে বুঝতে পারেন লিভারে কিছু হলো কিনা, কিন্তু আপনি স্তনেরটা বুঝতে পারবেন। সেই জন্য আমাদের সেক্ষেত্রে কি কোনো পেইন তৈরি হয় না, সেটা তো পেন হয় না। ইউজুয়ালি ক্যান্সার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পেন। পেন হয় না, একটা নোডুল দেখা গেল। ইয়াং কেসে এগুলোকে ফাইব্রোঅ্যাডেনোমা বলে ম্যাক্সিমাম হয়, কিন্তু একটু বয়স হলে 40, 50, অনেক সময় ইয়াং এজেও হয়, কিন্তু তাদের শুরু নডিউল থাকলেই গাঁট পে ধ্যান বলে একটা কথা আছে। গাঁট পে ধ্যান, কোনো গাঁট হলে সেখানে পুট ইউর অ্যাটেনশন, ওখানে ধ্যান দিন, দেখুন যে গাঁটটা কেন। তো সেই গাঁট পে ধ্যান বলে যে কথাটা, সেটার দিকে নজর দিতে হবে। সমস্ত মহিলাদের জানতে হবে যে ওর গাঁটটা কেন এলো। বেসিক্যালি 40 অ্যাবাভ হলে অবশ্যই যখন গাঁট হবে, আমাদের টিম তো যাই, তারা তো ডিটেক্ট করেই। এমনিতেই অ্যাওয়ারনেসের জন্য বলছি, যে কোনো মহিলার যখন মনে হবে কোনো কিছু একটা গাঁট হয়েছে বা টিউমার জাতীয়, যেটা আমরা গাঁট বলছি, তখনই তাদের সঙ্গে সঙ্গে এসে স্ক্রিনিং করানো উচিত সার্জনের কাছে, বা আমাদের টিম হোক আছে এখানে সেন্টারে এসে তারা স্ক্রিনিং করে বলে দেবে যে সেই গাঁটটার কি আছে বা কি হতে পারে। ধরুন গাঁটটা শক্ত হয়ে গেছে, নড়ছে না বেশি, নানা রকম সিমটমস যাতে বোঝা যায়। সেকেন্ডলি, আমরা যেটা এখন বলি বা আমরা যেটা করছিও এখন সেন্সাস সেন্টারে, সেটা হচ্ছে আমরা ম্যামোগ্রাফি করছি। ম্যামোগ্রাফি হচ্ছে খুব একটা মানে ডিপেন্ডেবল টেস্ট। ইউএসজিও করা হয়, ম্যামোগ্রাফি করা হয়। সো সেটা আমরা ডিসাইড করি কোনটা বেটার হবে। ইয়াং কেসে আমরা বেসিক্যালি ইউএসজির দিকে যাই, আর একটু বয়স হয়ে গেলে ম্যামোগ্রাফি। দুটোই আমাদের কাছে যেমন ফ্যাসিলিটি আছে, আমাদের টিম বাইরে গিয়ে ডিটেক্ট করছে, ডিটেক্ট করে যখন দেখছে স্তনে গাঁট আছে, তারা আমাদের সেন্টারে পাঠাচ্ছে, আমরা এখানে প্রাইমারি স্ক্রিনিংটা করে দিচ্ছি। করার পর যদি স্কোরিং হয়, ম্যামোগ্রাফিতে বাইরার্স বলে, সেই স্কোরিং হিসেবে যদি দেখা যায় যে আছে, তখন আমরা আমাদের ক্যান্সারের যারা বিশেষজ্ঞ আছেন, যেমন ইনি বসে আছেন, এদের কাছে আমরা পাঠাই। এইভাবে আমাদের সিস্টেমটা চলছে। এই ওরাল ক্যান্সার সম্বন্ধে বললাম, ডেন্টাল সার্জন দেখে। এই ব্রেস্ট ক্যান্সারটা আছে, আমাদের টিম আছে, প্যালিয়েটিভ নার্স আছে, নার্সরা যায়, তারা আবার সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা টেস্ট হয়, সেই টেস্টও করা হয়। আচ্ছা, আপনার যে তিনটে ক্যান্সারের উপর বুঝতে পারছি, আপনারা যে সার্ভে করাচ্ছেন, সেটা কি মানে কোনো পার্টিকুলার ডিটে করেছেন না পুরো একটা এরিয়া নিয়ে কিছুদিন ধরে কন্টিনিউ করে? আমাদের এটা ইয়ার লং প্রোগ্রাম, নট অনলি ইয়ার লং, ইটস এ লং অনগোয়িং প্রোগ্রাম। আচ্ছা, ডিফারেন্ট অর্গানস, ডিফারেন্ট অর্গানাইজেশনস ফান্ড আস অলসো, আমাদেরও ফান্ড থাকে, ওদেরও ফান্ড থাকে। এটা আমরা বেসিক্যালি ন্যাশনাল হেলথ মিশন বা এখানকার ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, তাদের সাথে কোলাবোরেট করে আমরা পুরো মাসের একটা ডেট ফাইনালাইজ করি। এবং প্রায় প্রত্যেক দিনই, প্রায় কেন মানে 6 দিনের 5 দিনে আমরা বাইরে যাই। আমাদের গাড়ি আছে, আমাদের লোক আছে, টিম আছে, আমাদের ইনস্ট্রুমেন্টস আছে, আমাদের জিনিসপত্র আছে, সেই দিয়ে আমরা প্রত্যেক দিনই প্রায় 50, 60, 70, 80 ডিপেন্ডিং করে পুরো কভার করা হচ্ছে আপনাদের বরাক ভ্যালির পুরো ডিস্ট্রিক্টগুলোকে। আচ্ছা, শিলচর ক্যান্সারটা হচ্ছে সেন্টার, যেখান থেকে আসবে সব, চারিদিকে ছড়িয়ে আছে, মানে এরিয়াটা অনেক বড়। এবং আমাদের সিওপি টিম কাছাড় ডিস্ট্রিক্টও রয়েছে, করিমগঞ্জেও যেটা শ্রীভূমি সেখানেও রয়েছে, হাইলাকান্দিতেও সেই টিম, তারা ওখানে কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট। তারাও আমাদেরকে কেস পাঠাচ্ছে, স্ক্রিনিং করছে। এটা একটা খুব এবারে জোর দেওয়া হয়েছে। আই থিঙ্ক একটা সংখ্যা দিয়েছে যে আই থিঙ্ক সাম হোয়াট ইজ দ্যাট স্কোর, আই মিন কত একটা সংখ্যা দেওয়া হয়েছে যে এতগুলো আমাদের টার্গেট ফিল আপ করতে হবে। আচ্ছা, তো সেই টার্গেটটা আমরা ফিল আপ করছি। 12,000 আমরা মাসে করতে চাই, এরকম একটা আমাদের ফিগার করা, যাতে করে প্রত্যেকই স্ক্রিনিং এর আন্ডারে চলে আসে। যতটা পারি ফিজিক্যাল স্ক্রিনিং করার চেষ্টা করছি। আমরা অ্যাওয়ারনেস করেছি, বলেছি লোকেদের যে আপনাদের হলে আসুন, কিন্তু এখন আমরা নিজেরা ফিজিক্যাল স্ক্রিনিং যত লোককে পারি অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করছি। আচ্ছা,
বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা মানে প্রসঙ্গত এটা কোথায় এসে যায়, ধরুন আপনি স্ক্রিন করে পেলেন, আপনার একটা কেস পেলেন, তো তার কোনো স্টেজ রয়েছে কি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এরকম স্টেজ রয়েছে? শুনুন, স্ক্রিনিং করা তো হচ্ছে ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্ক্রিনিং, যে আমি বললাম ফিজিক্যাল স্ক্রিনিং, না ধরা পড়ে গেল, এবারে এসে গেল, ধরা পড়ে গেল, দেখুন তারপরে পুরো ব্যাপারটা চলে যাচ্ছে ক্লিনিক্যাল স্টেজে, মানে এ আর প্রিভেনশনের স্টেজে নেই। আচ্ছা, প্রিভেন্ট যা করার, এই যে প্রিভেন্ট, আমরা ধূমপান করব না, ভালো লাইফস্টাইল লিড করব, আমাদের ওবেসিটি হবে না, যত লাইফস্টাইল আছে, ফ্রাইড ফুড খাবো না ইত্যাদি, সবাই জানে এগুলো। আজকে সবার এত ক্যাম্পেইন হচ্ছে যে লাইফস্টাইল ডিজিজ চেঞ্জ করার জন্য। এই দেখুন, লাইফস্টাইল ডিজিজ চেঞ্জ করলে এটা সব জায়গায় এফেক্ট করে, নট অনলি ক্যান্সার, ক্যান্সার ছাড়াও সমস্ত কিছু, আপনি আপনাদের হার্ট অ্যাটাক বলুন, বা আপনারা সবাই জানেন যে ওবেসিটির একটা প্রবলেম আছে। তো যাই হোক, যেটা বলার কথা, এবারে আপনি ধরুন যেটা আপনি বলছেন যে হয়ে গেল, ডিসিশন হয়ে গেল যে আছে, তো এবারে তো ক্লিনিক্যাল স্টেজে চলে এলো, ট্রিটমেন্ট স্টেজে চলে এলো, তখন আমাদের যারা আছেন বিশেষজ্ঞ, রেডিয়েশন থেরাপি আছে আমাদের কাছে, অঙ্কোলজিস্ট আছে আমাদের কাছে সবই আছে, আমাদের পেট সিটি হয় আমাদের, তারা সেই স্টেজিংটা তখন তারা করবে। আচ্ছা, এই স্টেজিংটা আপনি এখানে বসে না, আপনাকে আমি বলতে পারবো না। তবু আমি আমার দর্শক শ্রোতাদের জন্য বলছি, আমি দীপ্তজিতের কাছে চলে আসছি, কারণ ও যখন ফিল্ডে কাজ করছে, তো ধরুন ফার্স্ট স্টেজ প্রথমেই ধরা পড়ে গেল, একটা টিউমার জাতীয় কিছু একটা হয়েছে ব্রেস্টেই ধরুন, বা অন্য যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, এবং সেটার পার্সেন্টেজ অফ কিওরনেস রয়েছে কি? অবশ্যই রয়েছে। আজকের 2025 সালে এসে ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত হয়েছে। আপনি যে কথাটা বলছেন, যে জিনিসটা জানতে চাইছেন, বা আমাদের দর্শক বন্ধুদের যেটা জানানোর দরকার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সারের স্টেজিং আলাদা আলাদাভাবে হয়। আর ক্যান্সারের 3 ধরনের চিকিৎসা হয়: অপারেশন, রেডিয়েশন আর সিস্টেমিক থেরাপি, বা যাকে আমরা চলতি ভাষায় বলি কেমোথেরাপি। কোনো ক্যান্সারে 3টেই লাগে, কোনো ক্যান্সারে 2 রকমের লাগে, কোনো ক্যান্সার একরকমও ঠিক হয়ে যায়। এবং স্টেজের ওপর নির্ভর করে ক্যান্সারের চিকিৎসাতে পরে কতটা সাফল্য লাভ করবে তা অবশ্যই স্টেজের ওপর নির্ভর করে। ধরুন আমরা যদি মুখগহ্বরের ক্যান্সার বলি, মুখগহ্বরের ক্যান্সার যদি আমরা প্রথম স্টেজে ধরতে পারি, তাহলে অন্তত 70 থেকে 80% মানুষ ঠিক হয়ে যায়। কিন্তু সেই মুখগহ্বরের ক্যান্সার যদি আমরা চতুর্থ স্টেজে গিয়ে ধরতে পারি, তাহলে 30%-র বেশি মানুষ ঠিক হয় না। সে একই রকমভাবে যদি আমরা ব্রেস্টের ক্যান্সার বলি, ব্রেস্টের ক্যান্সার যদি প্রথম স্টেজে ধরতে পারি, তাহলে 95% মানুষ ঠিক হয়ে যায়, মহিলা বলুন বা পুরুষ বলুন। আজকাল পুরুষদের মধ্যেও স্তনের ক্যান্সার হচ্ছে। কিন্তু এই ক্যান্সারই যদি চতুর্থ স্টেজে গিয়ে ধরা পড়ে, তাহলে সেই ঠিক হওয়ার হার অনেক কমে যায়, সেই 30 থেকে 35%। তো আমাদের সবসময় জোর দেওয়া উচিত, যে যেটা ডক্টর বিশ্বজিৎ বললেন, যে গাঁট পে ধ্যান। যখনই কোনো উপসর্গ দেখা যাবে, সে হয় একটা নোড হতে পারে, একটা লাম্প হতে পারে, মানে একটা মাংসপিণ্ড হতে পারে, বা আমি যেটা বললাম একটা সাদা প্যাচ হতে পারে, বা যে কোনো রকম কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। যখনই প্রাথমিক উপসর্গ দেখা যাবে, তখনই আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং চিকিৎসক যেভাবে গাইড করবে সেইভাবে চিকিৎসা করা উচিত। একই ক্যান্সার একজন লোকের যদি প্রথম স্টেজে ধরা পড়ে, তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা যত বেশি, পরের স্টেজে ধরা পড়লে অনেক কম, তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, আপনি মোটামুটি আমরা দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন। তবু আমি আবার আপনাকে বলছি একটু ক্ল্যারিফিকেশনের জন্য। ধরুন ফার্স্ট স্টেজে ধরা পড়লো, তো ফার্স্ট স্টেজে কিওর হলো 95%, আপনি যেটা বললেন কিওর হয়ে গেল, তো তাকে ফলো আপ রাখতে হবে? অবশ্যই। এইখানে একটা বড় ব্যাপার আছে, এক তো ফলো আপ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা, ধূম্রপান। অনেক সময় এরকম দেখা গেছে একজন রোগী ধূম্রপান করার ফলে কোনো একটা ক্যান্সার হলো, সে ক্যান্সার হওয়ার সময় ভয় পেয়ে ধূম্রপান ছেড়ে দিল, এবং তার ক্যান্সার চিকিৎসার ফলে ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পরেই সে আবার ধূম্রপান শুরু করে দিল, তাহলে তার সেই ক্যান্সার ফিরে আসবেই, এবং পরবর্তীকালে যখন ফিরে আসবে তখন তার চিকিৎসার অপশান অনেক কমে যাবে, এবং সেই সময় না সেরে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। তো ফলো আপ তো অবশ্যই জরুরি। তার সাথে সেই মানুষটিকে, সে রুগী হোক, রুগীর বাড়ির লোক হোক, বা আশেপাশের মানুষজন, ধূম্রপান বর্জন করা এবং অন্যান্য যত বদঅভ্যাস আছে সেগুলোকে বর্জন করা চালু রাখতে হবে। তো আমাদের যে যুব সমাজ রয়েছে আজকাল, আমরা দেখতে পাচ্ছি, ধরুন আপনি যেটা প্রথমেই বলেছিলেন যে ধূম্রপান অনেকটাই অ্যাওয়ারনেসের ফলে কমে আসছে, এটা সত্য। কিন্তু ধূম্রপানের পাশাপাশি কিন্তু আমরা অনেক ধরনের যে মানে তামাক জাতীয় অন্য ধরনের যে সিস্টেমগুলো বাজারে খুব অ্যাভেলেবল, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে, যেটা আমরা বলতে পারি ধরুন গুটকা বা পান মশলা। তো সেটা সম্বন্ধে কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে, এটাও কি অ্যাওয়ারনেসের আন্ডারে পড়ে, বা আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? আমি পার্টিকুলারলি ডক্টর ঘোষকে আমি জিজ্ঞেস করছি, আপনারা মানে অ্যাজ এ ম্যানেজমেন্ট সিস্টেমে রয়েছেন, আপনারা কী ধরনের অ্যাওয়ারনেস করতে থাকেন, বা আমাদের দূরদর্শনের মারফতে আজকে যেটা আমরা অ্যাওয়ারনেস করছি, এভাবে আপনারা কী ধরনের প্রজেক্ট হাতে নিয়েছেন? বলছিলাম আর কি, যে আমাদের করার ব্যাপারটা হচ্ছে, ওই আমাদের যে টিম আছে, আমাদের একটা পুরো অ্যাওয়ারনেস টিম
প্রোগ্রাম রয়েছে। না আমাদের সঙ্গে সরকারের সঙ্গে, হ্যাঁ সরকারের সাথে তো জড়িত আছে, আর জনগণের সঙ্গে, এনজিওসগুলোর সঙ্গে, এনজিওসগুলোর সঙ্গে, যে সব এনজিওস লায়ন্স ক্লাব বা ইত্যাদি ইত্যাদি যারা আছে তাদের সাথে জড়িত হতে চান, আমরা কিছু জড়িয়েছি, ওরা যারা জড়িত হতে চান মোস্ট ওয়েলকাম। আমি সবাইকে এটা এখনও জানাচ্ছি এই সংবাদের মাধ্যমে, আমরা এখানে আছি ক্যান্সার খালি ট্রিটমেন্ট করার জন্য নয়, আমরা আছি ক্যান্সার স্টার্ট থেকে নিয়ে ডেথ অবধি। প্যালিয়েটিভ বলে একটা ব্যাপার আছে, স্টার্ট অফ দ্য ক্যান্সার, এন্ড অফ দ্য ক্যান্সার, এন্ড অফ লাইফ, এই পুরো ব্যাপারটাই ক্যান্সার কেয়ার সেন্টার যেটা আমরা আছি আমরা দেখে থাকি। মানে এই নয় যে খালি পেশেন্টটা ধরা পড়লো, ট্রিটমেন্টের জন্য করে আমরা ছেড়ে দিলাম। একটা পেশেন্টের শুরু, এই যে স্ক্রিনিংয়ে পেশেন্টের ধরা পড়লো, ধরা পড়ার পর সে এলো, তারপর যেমন ডক্টর যদি বললেন যে তার ট্রিটমেন্ট হলো, তার ফলো হলো, কিছুটা কিওর হলো, আবার কেউ কিওর হলো না, তার একটা প্যালিয়েটিভ স্টেজে চলে যায়, মানে সেই স্টেজে আর কোনো কিওর নেই, অথচ তাকে দেখভাল করতে হবে। তো সেই দেখভাল করার জন্যেও যে আমাদের টিম রয়েছে, প্যালিয়েটিভ টিম যেটা আছে, বাড়িতে গিয়ে হয়তো কিছু অসুবিধা হলো গিয়ে আমরা করি, এবং দরকার পড়লে সেখানে হসপিটালে রাখি। অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা ক্যান্সার রোগীর সাথে আমরা থাকতে চাই, ওতপ্রোতভাবে জড়িত, সেটাই আমাদের মোটো, সেটাই আমাদের উদ্দেশ্য। যে ক্যান্সারটা কোনো হাফ একটা পোর্শনে দেখলে চলবে না, ক্যান্সার একটা পুরো ব্যাপার, শুরু থেকে শেষ পর্যন্ত তাতে আমরা আছি। আপনি যেটা বলছেন যে অ্যাওয়ারনেস, এবার দেখুন গুটখা, পান মশালা, সিগারেট যেটা আমরা বললাম, এই অ্যাওয়ারনেসটা তো আমাদের যারা আছেন সবাই দেখছেন বা দর্শক বন্ধু যারা আছেন তারা মোটামুটি সবাই অবগত, এবং এত ক্যাম্পেইন হয়েছে, সিগারেটের গায়ে লেগে থাকে টোবাকো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, গুটখা সম্বন্ধেও চলছে। তো এইগুলো নিয়ে তো আমরা বলেই থাকি, আমাদের লিফলেট আছে, আমাদের টিম আছে। এবারে মানুষ কতটা নেবে, কতটা করবে, সম্পূর্ণ মানুষের ব্যাপার। আমি একটা কথা বলতে চাই, দেখুন এই সব তামাক সেবন সম্পূর্ণ অনেকটাই মনের ব্যাপার, এবং টোবাকো বা সিগারেট একটা অ্যাডিকটিভ জিনিস, এর মধ্যে যে নিকোটিনটা রয়েছে সেই নিকোটিনটা অ্যাকচুয়ালি অ্যাডিকটিভ, এবং সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করছে, সেটাই সিস্টেমে গোলমালটা করে। তো সেই নিকোটিনের ফলে এই যত রকমের উপসর্গ দেখা দিচ্ছে, আর টক্সিনস রয়েছে। সিগারেট একটা স্মোকে যদি স্টাডি করা যায়, দেখে সেই স্মোকের মধ্যে থাউজেন্ডস অফ টক্সিনস রয়েছে, সেই টক্সিনসগুলোও খারাপ করছে। তো এটা একটা সিগারেট। কিন্তু গুটখা বা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে আমরা আমাদের এই আসাম অঞ্চলে বা ইত্যাদিতে আমরা দেখেছি যে গুটখা সেবনটা অত্যন্ত বেশি প্রচলিত। সবাইকেই বলা হয়, অনেকে পারে অনেকে পারেন না, চেষ্টা চালিয়ে যেতেই হবে, মানুষকে তো এগিয়ে আসতে হবেই। তো সেটাই হচ্ছে ব্যাপার আর কি, সেটাই বলার উদ্দেশ্য যে চেষ্টা করুন, চেষ্টা করবেন, হবে, জানবেন যে এর থেকে কী প্রবলেম হয়, অত যত জানবেন তত আপনাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা জানলে পরে মানুষ অবগত হলেই কিন্তু সেটা প্রিভেনশন নেওয়া যায়। আমি যেটা বলি যে সেইটা করার জন্য একটা সাপোর্ট সিস্টেম যদি হয়, আপনাদের আমাদের কাছে আসুন, আমাদের টিম আছে, আমাদের সাপোর্ট সিস্টেম রয়েছে, আপনাদের সাহায্য করব। প্রথমে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, তারপরে হলো না আমরা ট্রিট করার চেষ্টা করব, ট্রিটমেন্টও সম্পূর্ণ হয়তো কিওর হলো না, আমরা আপনাদের শেষ পর্যন্ত দেখব। এটাই আমাদের আজকে শিলচর ক্যান্সার সেন্টার থেকে এসেছি, ক্যান্সার হসপিটালের মোটো বা উদ্দেশ্য, বা পুরো আসাম ক্যান্সার ফাউন্ডেশনের এটাই আমাদের মোটো আর কি। আচ্ছা, দীপ্তজিতের কাছে আবার চলে যাচ্ছি আমরা। আবার ধরুন অনেক দিন যাবত একজন স্মোক করছেন বা গুটখা বা জাতীয় বস্তু নিচ্ছেন, তামাক সেবন করছেন, তো হঠাৎ করে তো উনি ছাড়তে পারবে না, তো বিভিন্ন ধরনের অ্যানালগাস যেগুলো উপসর্গ সেগুলো দেখা দেবে। তো সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন বা সাজেশন কী কী ধরনের থাকে আপনাদের? দেখুন, তামাক বা ধূম্রপান যাই বলুন, তামাক সেবন, ধূম্রপান, এইটা লোকজন বলছে বটে যে একটা নেশা, অবশ্যই নেশা, কিন্তু তার নেশার বেশিরভাগটাই মানসিক। এতে শারীরিক কোনো ক্ষতি হয় না। শারীরিক ক্ষতি হয় না বলতে আমি কি বলছি, ধূম্রপান ছাড়লে অনেকে দেখবেন আপনাকে বলবেন যে ধূম্রপান ছেড়ে দিলাম, আমার খাবার খিদে পাচ্ছে না, ধূম্রপান ছেড়ে দিলাম, আমার কমন কথা রয়েছে যে আমার কনস্টিপেশন হচ্ছে। এইগুলোর কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চে দেখা গেছে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভাগতে নেই, পুরোটাই মানসিক। তো প্রথম কথা হচ্ছে এইটা বুঝতে হবে যে ধূম্রপান ছাড়লে যে শরীরের যে নিয়মিত অভ্যাস সেগুলোর কোনো বদল আসে না, যা বদল আসে মানসিকভাবে আসে। তারপরেও আমাদের কিছু কিছু ওষুধ আছে এবং কিছু কিছু ব্যবস্থা আছে যেগুলো হচ্ছে ধূম্রপান ছাড়ানোর জন্য, যারা পেশেন্টরা ধূম্রপান মন থেকে ছাড়তে আগ্রহী অথচ পারছে না, তাদেরকে হেল্প করবার জন্য। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নিকোটিন প্যাচ। তামাকের মধ্যে বা সিগারেটের মধ্যে যে নিকোটিন থাকে সেই প্যাচ। কিন্তু আমি একজন অনকোলজিস্ট হিসাবে বলবো যে নিকোটিন প্যাচ ধূম্রপানের মতো ক্ষতিকারক না হলেও নিকোটিন ইটসেলফ ইজ এ কার্সিনোজেন। নিকোটিনও শরীরে অনেক ক্ষতি করে। তো নিকোটিন প্যাচ একটা সাময়িক অপশান হতে পারে যে কিছুদিনের জন্য তাকে সুবিধা দিতে পারে, বাট সে কোনো একজন মানুষ বা রুগী যাই বলুন ধূম্রপান ত্যাগ করে নিকোটিন প্যাচ বা নিকোটিন চিউইংগাম খাবে, সেটা কখনোই তার লক্ষ্য হতে পারে না। তার লক্ষ্য হতে পারে সম্পূর্ণভাবে তামাক মুক্ত করা।
তার জন্য কিছু কিছু ওষুধ আছে। আমাদের আসাম সরকার প্রত্যেক মেডিকেল কলেজে তামাক মুক্ত সেন্টার গড়ে তুলছে এবং ভারত সরকার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের যে প্রজেক্ট নিয়েছে তার জন্য আসামের কামরূপ আর জোরহাটে দুখানা সেন্টার খোলা হয়েছে, যেখানে ধূম্রপান বা তামাক তার মুক্তির জন্য বড় রকমের কাজ করছেন, অনেক লোকজন একসাথে কাজ করছে। তাছাড়া আমাদের সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে এবং লোকজনকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, বাকিদেরকে বোঝাতে হবে যারা তথাকথিতভাবে অগ্রসর নয়, অনগ্রসর শ্রেণী, যে এই ধূম্রপানের যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বা যে সমস্ত প্রচার চলছে সপক্ষে, সেগুলোর অপকারিতা সম্বন্ধে বোঝাতে হবে। আমাদের 2025-এর নো টোব্যাকো ডের যে থিম, তার কথাটাই হচ্ছে যে আনমাস্কিং দ্য ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স। ইন্ডাস্ট্রি আজকাল কী করছে, ধূম্রপান বিরোধীতে ভারত সরকার যে সমস্ত বিরোধী আইন আনছে, ইন্ডাস্ট্রি তার উল্টো ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছে। তারা কি করছে, বিভিন্ন ধরনের যারা সুপারস্টার, সিনেমার সুপারস্টার বা খেলার সুপারস্টার, তাদেরকে দিয়ে ধূম্রপানের অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে বা বিভিন্ন ধরনের সিগারেটে বিভিন্ন ফ্লেভার এনে যুব সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সেইটা যে একটা ক্ষতিকর দিক আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সেইটা সম্বন্ধে বাকিদের অবগত করতে হবে। সেখানে আমাদের জনগণের সঙ্গে আপনারা যারা রয়েছেন, ফিল্ড স্টাফ যারা রয়েছেন বা অ্যাকচুয়ালি কাজ করছেন, সেটা মানে তার মধ্যে একটা সংযোগ স্থাপন করতে হবে এবং সেই সংযোগ স্থাপনের মধ্যে সরকার পক্ষ তো রয়েছেনই, সঙ্গে সঙ্গে এনজিওগুলো এগিয়ে আসতে হবে। সরকার, বেসরকারি সংস্থা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবার মিলিত কাজে এটা সম্ভব হবে, কখনোই কারোর একার দ্বারা হবে না। সেটা তো বটেই। এবারের যে থিমটা যেটা বলছিল, আনমাস্কিং দ্য অ্যাপিল and industry tactics on tobacco and nicotine products, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। ইন্ডাস্ট্রি তো টোব্যাকো প্রডিউস করছে, তারাই তো বানাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটার উপর আজকাল একটা অ্যাওয়ারনেস জোর দেওয়া হচ্ছে আর কি, যে ইন্ডাস্ট্রিকেও বলো আইন আনো করো, যাতে ইন্ডাস্ট্রি অলসো এটাকে মানে বন্ধ করতে পারে, যত কম প্রোডাকশন হতে পারে। এটাই তো আমরা এতক্ষণ আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, পরিষ্কার এলো যে জনগণ যদি এগিয়ে আসে এবং আপনারা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন একটা সুন্দর ক্যান্সার মুক্ত, তামাক মুক্ত একটা পরিবেশ তৈরির জন্য, তো সেখানে আমরা যারা সবাই যাতে একসাথে কাজ করতে পারি, আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে একটা এগিয়ে নিয়ে যেতে পারি, তার যে একটা প্রচেষ্টা, সেটা অবশ্যই আমরা আজকে দূরদর্শনের মারফতে আমরা আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমরা পৌঁছে দিতে হয়তো কিছুটা পেরেছি। তো ফাইনালি আমি ডক্টর আপনাকে বলছি যে কোনো মেসেজ যদি থাকে আমাদের দর্শক শ্রোতার জন্য, প্লিজ। মেসেজ হচ্ছে সমস্ত লোকেদের জন্য এটাই যে তামাক সম্পূর্ণরূপে বর্জন করা উচিত, তা সে ধূম্রপান হোক বা ধূম্রবিনা যে তামাক, চিবানো তামাক, সাদা বলুন, গুটখা বলুন, সমস্ত রূপে বর্জন করা উচিত। আর শুধু তামাক না, তামাকের সাথে পান, সুপারি এবং পান মশলা, সেগুলো বর্জন করা উচিত, কেননা তার মধ্যেও কোনো কোনো সময় তামাক বা তামাকের থেকে ক্ষতিকারক জিনিস থাকে এবং এই বর্জনটা একদিনে সম্ভব হবে না। নিজে থেকে চেষ্টা করুন, এক্সপার্টদের হেল্প নিন এবং আশেপাশের লোকজনদের থেকে সাহায্য নিন, যাতে এই বর্জন করতে আপনি সাফল্য পান। আজকে আমরা নো টোব্যাকো ডের এই প্রোগ্রামে এটাই শপথ নেব। আচ্ছা ডক্টর ঘোষ। হ্যাঁ, একই কথা বলবো আমি, আজকে নো টোব্যাকো ডে, অতএব টোব্যাকো থেকে দূরে থাকুন, আপনি নিজে সেবন করবেন না, আপনার থেকে যে সেকেন্ড হ্যান্ড স্মোক হয় তাদেরকে করাবেন না, আর জনগণও যেন, যারা কেউ করছে বলবো তারাও যেন এগিয়ে আসেন, তারাও বলেন এই স্মোকিং ব্যাপারটা বা তামাকু সেবনের ব্যাপারটা যে অ্যাকসেপ্টেবল নয় এবং সবার জন্য ক্ষতিকারক, এই অ্যাওয়ারনেসটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়। এতক্ষণ আমরা শুনলাম নো টোব্যাকো ডে হিসেবে যে আলোচনা, আশা করি দর্শক শ্রোতা আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং আগামী দিনে আমরা প্রত্যেকেই যাতে টোব্যাকো কোনো অবস্থাতেই, কোনো ফর্মেই যাতে গ্রহণ না করি, সে ব্যাপারে আজকেই শপথ নেওয়া আমাদের কর্তব্য বলে আমি মনে করি। আপনারা এসছেন আমাদের স্টুডিওতে, আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।